এবং তাদের কার্যক্রম তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্র। ধন্যবাদ আপনাকে। আমি অনেক কষ্টে আপনার উত্তর, আপনি সরাসরি উত্তর দিলেন। তারপরে যেখানে আমি যেতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে এখন আমরা শুনি যে মৌলবাদীদের আবির্ভাব, বাংলাদেশে কট্টর মুসলমানরা রয়েছে, তালেবান ধরনের শাসন ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তালেবানি কায়দায় আমাদের দেশে বিভিন্ন রকম সংগঠন কাজ করছে। কারা বলছে এগুলো? আমাকে বলতে দেন, আমি শেষ করি নাই। যেমন বাংলা ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বলা হচ্ছে যে বাংলা ভাইকে গ্রেফতার করা হোক, রাজশাহী ইউনিভার্সিটির এক প্রফেসরকে গ্রেফতার করা হয়েছে এবং অনেকেই দেখে ঘাবড়ে গেছে যে হ্যাঁ, যে বাংলাদেশে তাহলে কি এরকম দলের অস্তিত্ব রয়েছে, যেটা গতকালকে অসম্ভব ছিল, আমরা কখনো ভাবি নাই। কারণ বাংলাদেশ ইজ দ্য মডারেট মুসলিম নেশন, দ্যাটস হোয়াট উই নো। এবং খালেদা জিয়া বলার পরেও তালেবান বাংলা ভাইকে গ্রেফতার করা হয় নাই। আপনি কি ব্যাপারটা খুলে বলবেন? বাংলাদেশে তালেবানদের অস্তিত্ব এত স্ট্রং। আসলে বাংলা ভাই কে, তালেবান কি, এগুলো বাংলাদেশে এর কোনো অস্তিত্ব নেই। না, তালেবান এর কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে। বাংলাদেশ আপনি যেটা বলেছেন, যেটা মডারেট মুসলিম কান্ট্রি, ভেরি মডারেট, আমরা জানতাম। ইয়েস, এবং আমরা জানা এখনো তাই আছে বাংলাদেশ। না, আমরা কারণ আপনি বাংলাদেশ কিছুদিন আগে দেখেন, বাংলাদেশে রোজাও হয়েছে, পূজা হয়েছে। জি অবশ্যই, কত চমৎকার, পৃথিবীর কোথাও আপনি দেখাইতে পারবেন না। আপনি একজন বাংলাদেশী নাগরিক এবং আপনি আপনার দেশ সম্পর্কে আপনিও ওয়াকিফাল, আপনি জানা রয়েছে যে বাংলাদেশ একমাত্র কান্ট্রি যেখানে সব ধর্মের লোকদের সমান অধিকার আছে, নিরাপত্তা রয়েছে, ভেরি মডারেট মুসলিম মুসলিম কান্ট্রি। কান্ট্রি। কিন্তু আপনার কাছে আমার কোশ্চেন সেটা না, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে বর্তমানে বাংলাদেশের সম্পর্কে যেসব তথ্য প্রকাশিত হচ্ছে, কারা করছে? আপনি কোন তথ্য থেকে বলছেন সেটা বলেন। আপনি খালি কেন একটা ইস্যুকে বলছেন কারা করছে? বাংলাদেশে আমাকে জানতে হবে তো। আমি গোয়েন্দা সংস্থা তথ্য প্রকাশ হচ্ছে। আপনার কাছে আছে গোয়েন্দা সংস্থা তথ্য আপনি আছে? পত্রপত্রিকা দেখেন নাই? বাংলা ভাইকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসরকে গ্রেফতার করার পরে বিভিন্ন রকম তথ্য প্রকাশিত হয় নাই? এবং হ্যাঁ, এখন বলা হয় বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক দলের অস্তিত্ব রয়েছে। এটা কারা বলছে? সারা বিশ্ব বলছে, সারা মার্কিন বিশ্বের যুক্তরাষ্ট্র বলছে, গোয়েন্দা সংস্থা বলছে, বাংলাদেশের নেতৃত্ব মার্কিন বলছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডারেট কান্ট্রি হিসেবে বলছে। কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একবার নয় অসংখ্যবার একটা মডারেট কান্ট্রি হিসেবে বলেছে। এবং এই ব্রিটেন বলেছে। বাংলাদেশে তো এই ধরনের তারপরেও বলা হচ্ছে যে বাংলাদেশে এক শ্রেণীর ভাড়াটিয়া বুদ্ধিজীবী যারা বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছে, কিন্তু তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আপনি ভাড়াটিয়া না, গোয়েন্দা সংস্থাকে কেন বলবো? আমার দেশের গোয়েন্দা সংস্থা দেশপ্রেমিক, কেন গোয়েন্দা সংস্থাকে ব্রিটেন নিয়ে এসেছে? অবশ্যই নিয়ে আসবে, কারণ যে ধরনের রিপোর্ট প্রকাশ হচ্ছে, এই রিপোর্টগুলো গোয়েন্দা সংস্থা বলছে বাংলাদেশে তালেবান আছে। এই রিপোর্টগুলো কি বাংলাদেশে মৌলবাদী অস্তিত্ব রয়েছে? কোথাকার গোয়েন্দা বলছে? আমার নাম বলেন, এটা গোয়েন্দার নাম বলেন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা রিপোর্টে আপনি দেখবেন যে আমি গোয়েন্দার নাম বলেন, কোন গোয়েন্দা বলছে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। সে কারা? বাংলাদেশের গোয়েন্দা কি একটা আছে নাকি? নাম বলেন, আমরা কোন গোয়েন্দাটা বলছে বাংলাদেশে তালেবান আছে? আপনি পার্টিকুলারলি, আমি এই মুহূর্তে আপনাকে নাম বলতে পারবো না, কারণ আমার নাম মনে আসছে না, এইজন্য আমি বলতে পারছি না। কিন্তু আপনি কি জানেন না যে এই ধরনের বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা কখনো বলে না যেখানে তালেবান আছে? অবশ্যই বলে। অবশ্যই না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি দেখাইতে যদি পারেন যে বাংলাদেশের কোন গোয়েন্দা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে তালেবান আছে? নেভার, কেউ দেয়নি এটা, কেউ দেয়নি। বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি আমাদের বলে গেছেন যে এতদিন তিনি জানতেন বাংলাদেশ একটি মডারেট মুসলিম কান্ট্রি, কিন্তু বাংলাদেশে এখন যে ধরনের তথ্য পাওয়া যাচ্ছে তাতে তিনিও ভয় পাচ্ছেন, তিনিও ধারণা করছেন। হইতে পারে তার বয়স, এটা তো তার বিষয়, আমি বলতে পারবো না। তবে তিনি ভয় পেলে বাংলাদেশে কিভাবে রাজনীতি করতেছেন, বাংলাদেশে উনি রাজনীতি করতেছেন এবং বাংলাদেশে উনি আছেন, তার পার্টি আছে। ওনার রাজনীতিটা আপনাদের মতো সুবিধাজনক স্থানে তিনি কখনোই নাই। যেমন সবসময় সুবিধাজনক স্থানে থাকে আওয়ামী লীগ আর বিএনপির খেলায় তারা সবসময় একটা ভাইটাল রোল প্লে করে, এসে সাহেবের পক্ষে সেটা সম্ভব হয় না। সেটা আর একটু দুঃখজনক খবর। এবার আসি আপনার ছাত্র শিবির সম্পর্কে। ছাত্র শিবির বললে আমরা সাধারণ মানুষরা ভয় পাই কেন? না, আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি সাধারণ মানুষের নিকটে, সাধারণ মানুষ আমাদেরকে ভয় পায় না। এটা আপনি কিসের ভিত্তিতে ভয় দেখেন? কেন বলছি, ওই যে আপনাদের একটা রক কাটার রাজনীতি রয়েছে, এখন আপনি বলবেন প্রমাণ দেখান, যার রক কাটা হয়ে গেছে তাকে নিয়ে আসেন, এই ধরনের কি? তাই বলা তো যুক্তিসঙ্গত। আপনি যখন আমার বিরুদ্ধে কোনো কথা বলবেন, আপনি যখন দর্শকের সামনে রেখে কথা বলবেন, আপনি কি প্রমাণ ছাড়া কথা বলবেন? আপনি একজন প্রথিতযশা সাংবাদিক। আচ্ছা, আপনি বলেন যে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো কথা বলা কি যুক্তিসঙ্গত? আপনি কি ধরনের প্রমাণ চান? ছাত্র শিবির এগুলো করে না। আপনার কি কোনো আত্মীয়স্বজন রক কাটছে, রক কাটার শিকার হয়েছে? আপনি কি দেখছেন রক কাটা? আপনি কি পত্রপত্রিকা দেখেন না? পত্রপত্রিকায় অনেক কিছুই পত্রপত্রিকায় বলা হয়। বাংলাদেশের ন্যাশনাল পেপার, চিটং ইউনিভার্সিটিতে আপনি শিবিরের সেই ধ্বংসযজ্ঞের কথা জানেন না? এগুলো তো মানে শুধু কথার কথা, কোনো প্রমাণ নাই। হত্যা এগুলো কথার কথা। হ্যাঁ, আমরা চ্যালেঞ্জ করেছি, শুধু আপনার কাছে না, এখনো চ্যালেঞ্জ করছি
ইসলামী ছাত্র শিবির কারো রগ কেটেছে অথবা কোনো বল প্রয়োগ করেছে তার কোনো প্রমাণ কেউ বাংলাদেশে দেখাতে পারে নাই, পারবেও না। বরং আমরা হামলার শিকার, আমাদেরকে বারবার নির্যাতন করেছে। আপনি জানেন আমাদের 122 জনকে হত্যা করা হয়েছে। আপনি যদি পুরো বাংলাদেশকেও বলেন যে তারা এটা স্বীকার করে, পুরো বাংলাদেশ বিশ্বাস করে না, পুরো বাংলাদেশ যদি বিশ্বাস না করতো, পুরো বাংলাদেশ বিশ্বাস করতো, তাহলে আজকে আপনাদের যিনি শিল্পমন্ত্রী বা অন্য যে মন্ত্রিত্বের দায়িত্বে রয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন, তিনি নেই। প্রধানমন্ত্রী না হলে এখন শিল্পমন্ত্রী আছেন। জি, তাও চারদলীয় জোটে, খুব গুরুত্বপূর্ণ তাও ভবিষ্যতের কথা আমরা বলতে পারি। ভবিষ্যৎ আল্লাহই ভালো জানে, ভবিষ্যতের কথা কিছু সেটাই তো বললাম যে ভবিষ্যতের কথা আমরা বলতে পারি না। কিন্তু আমার অত্যন্ত দুঃখ লাগছে আপনারা কেন সত্য স্বীকার করেন না। আমি সত্য স্বীকার করতেছি, বিশ্বাস করুন যে আমরা সত্য কথাই বলছি। উই আর ভেরি ওপেন, আমাদের কোনো গোপন মানে ইয়ে নাই, কার্যক্রম নাই। আমরা যা করতেছি দিবালোকের নিয়ে স্পষ্ট, এবং আমাদের জাতি আমাদেরকে সাংঘাতিক ট্রাস্ট করে। আপনারা চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটি যে দুটো রয়েছে সে দুটো দখল করে রেখেছেন। আপনারা দুইবার চেষ্টা করেছিলেন জাহাঙ্গীরনগর দখল করতে, কিন্তু সেখানে সাধারণ ছাত্রদের প্রতিবন্ধকতা আপনারা ব্যর্থ হয়েছেন, তারা আপনাদের ব্যর্থ করে দিয়েছে, আপনারা দখল করতে পারেন নাই, কন্ট্রোল করতে পারেন নাই। আর সাধারণ ছাত্ররাই তো চায় না আপনাদের, তারা সেখানে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র লীগ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সেখান থেকে বিতাড়িত করেছে। কোথা থেকে? জাহাঙ্গীরনগর থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে? কবে? আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 90 দশকে, আপনার অনেক পিছনের কথা জানা আছে দেখা যায় না। এরকম কোন ঘটনা বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে উৎখাত করেছে, তাহলে আপনার প্রশ্নের মধ্যে দিয়ে বেরিয়ে আসতেছে যে আসলে উৎখাত এবং নির্যাতনের রাজনীতি আমরা করি না, অন্যরা করে। আপনার মনে হয়, আমার মনে হয় যে কোনো ভাবে, আমি বলবো না, তবে আপনি যে কোনো ভাবে বিস্তৃত হয়ে আসলে ঘটনা মনে উল্টাটা হইতে পারে। আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে ঘটনা উল্টাটা হইতে পারে। চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে আপনার কথা থেকে বোঝা গেল যে শিবির মানে ইয়ার শিকার, হামলার শিকার, শিবির নির্যাতনের শিকার। আপনি কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি বলছি চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটি আপনাদের দখলে, আপনারা চেষ্টা করেছেন। আমাদের দখলে না, আপনি যদি if you agree with me to visit Rajshahi or Chittagong University, I'll give you all, we have all information, that's your control. Any time, any moment. আপনি যদি যেতে চান, আপনি মনে করেন এখান থেকে আপনি সময় করেন। Under শিবির control, we know that it's an open secret. I don't understand. আপনি কেন এটা মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন? শিবির চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে এবং ভালো অবস্থায় আছে, বাট শিবির কোনো পেশি শক্তি প্রয়োগ করে ওখানে কারো উপরে কন্ট্রোল আর করে নেই। বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনগুলো সম্পর্কে কিন্তু বলে না হাত কাটে, পা কাটে, রক কাটে, আপনাদের সম্পর্কে বলে কেন? অন্যদের সম্পর্কে বলে না এই জন্য, আমাদের সম্পর্কে বলে এই জন্যই এটা সঠিক, এটা মনে করার কোনো কারণ। আমি বারবার অন্যদের সম্পর্কে বলে কি বলে না, কথা বলে না, কিন্তু আপনাদের সম্পর্কে আমার মনে হয় আপনিও যখন ছোট ছিলেন তখন থেকে আপনিও শুনে এসেছেন যে শিবির হাত কাটে, পা কাটে, রক কাটে। এটা একটা কৌশল তাদের, শিবিরের বিরুদ্ধে যদি আমাদের বিরোধী পক্ষের। এই বিরোধী পক্ষটা কারা? শুধুমাত্র যারা আমাদেরকে পছন্দ করে না, তারা, যারা আমাদের প্রতিপক্ষ যারা, তারা আওয়ামী লীগ। শুধু কেন আওয়ামী লীগ, অনেকে আছে। বিএনপিও, ছাত্র যুবদল না, সেটা আমি বলছি না। আমি বলছি যারাই যে বিএনপির কি বলে, যারাই আমাদের বিরুদ্ধে আছে, আমাদেরকে যারা পছন্দ করে না, তারা আমাদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই অপপ্রচারটা করে। ইসলামী ছাত্র শিবিরকে যদি বলা হয়, ইসলামী ছাত্র শিবিরকে যদি বলা হয় যে শিবির নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে, তারা সমাজে কোনো অন্যায় কাজ করে, এগুলো কেউ বিশ্বাস করবে না। আমরা জানি শিবির, এইজন্যই অফকোর্স আমি আপনার সঙ্গে, আমি সত্যকে স্বীকার করব, আমরা জানি শিবির একটি অত্যন্ত ওয়েল অর্গানাইজড সংগঠন, উই নো দ্যাট, এবং সত্যি কথা এটা আমরা সবাই জানি এবং আমার মনে হয় সবাই স্বীকার করবে। কিন্তু শিবির যে মিথ্যা কথা বলে না, এটা আর বিশ্বাস হচ্ছে না। যাই হোক, শিবির মিথ্যা কথা বলে না, শিবির নামাজ পড়ে, তারা খুব ওয়েল অর্গানাইজড, তাদের ব্যবহার ভালো, সেটাও আমরা জানি। শিবির মোটেই মিথ্যা কথা বলে না, সত্যের উপরে আমাদের রাজনীতি, সেটা আমরা সত্যের উপরে আমাদের রাজনীতি, আমাদের টোটাল রাজনীতিটা হলো সত্যের উপরে। আচ্ছা, আপনার কাছে পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে যে আপনারা সাধারণত বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন এবং পরবর্তীতে আমরা বলতে কারা বোঝাচ্ছি? একটুখানি বলেন। সম্প্রতি শিবিরের এক নেতা, তিনি র্যাবের হাতে মারা গেছেন, আমরা সবাই জানি, কিন্তু তার মৃত্যুর পরে যখন শিবিরের নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করা হলো যে আপনাদের ছাত্র নেতা কিনা, তারা অস্বীকার করে। এর আগে আমরা এই ঘটনাগুলো দেখেছি এবং এটা নাকি শিবিরের একটি পথ, একটি উপায়, একটি পন্থা। কার কাছ থেকে জেনেছেন? আমরা পেপার থেকে জেনেছি। পেপার থেকে? আপনি সব পেপার থেকে কোট করতেছেন, বাট পেপার থেকে সব কোট করলে আমার পক্ষে তো আপনাকে পাওয়া সবসময় সম্ভব না। আমার তো তবে আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে
আমরা বাংলাদেশ সম্পর্কে একটা অবজারভেশন থাকা আমার উচিত মনে হয় শোনা আমার কথা বাংলাদেশ সম্পর্কে